তোমরা সবাই কেমন আছো? ভালো আছো? আলহামদুলিল্লাহ স্যার, আপনি কেমন আছেন? আছি তোমাদের দোয়ায়। ইউনিভার্সিটি থেকে আসতে পারবা এই মাসের শেষে? মনে হয় না। তোমাদের তো ইউনিভার্সিটি খুলবে, আমরা গভর্নমেন্টের ঘোষণায় শুনতেছি 18ই মে, 27শে মে থেকে হবে ক্লাস, না 21শে মে থেকে, যেন প্রবাবলি ওরকমই আগাচ্ছে, তাই না? কাজী আমরা অপেক্ষা করি। আজকে আমরা যে বিষয়গুলো আলোচনা করব সেটা হলো, নতুন ক্লাস শুরু করব আমরা। গত ক্লাসে যেগুলো আলোচনা করেছিলাম, গত ক্লাসে কি আলোচনা করেছিলাম একটু বলো তো, কাইন্ডলি একজনের রিভিউ করো তো আমাকে। আমি কি বিষয়ে আলোচনা করেছিলাম? ইন্ট্রোডাকশন, ফার্ম অ্যানিমাল জেনেটিক রিসোর্স কাকে বলে, ওইটার গুরুত্ব, এবং ফার্ম অ্যানিমাল জেনেটিক রিসোর্স গুলো। আমাকে শুনতে পাও তোমরা? জি স্যার। আমার কথা শোনার যে সাউন্ড বেশি না কম, অসুবিধা হচ্ছে কোনো? স্যার ঠিক আছে স্যার। ওকে ফাইন। আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম যে ফার্ম অ্যানিমেল জেনেটিক রিসোর্স এবং প্রচুর ডাইভার্সিটি আছে পৃথিবীতে এবং ইনক্লুডিং বাংলাদেশে। সেই জিনিসগুলোর উপর ভিত্তি করে আমাদের ফার্ম অ্যানিমেল জেনেটিক রিসোর্সগুলোকে ব্যবহার করা উচিত, টিকিয়ে রাখা উচিত, এবং খুব জুডিশিয়াসলি প্ল্যান করা উচিত, যেন তাদের মাধ্যমে আমাদের বেনিফিট শেয়ারিংটা বা বেনিফিট পাওয়াটা কন্টিনিউ করে। এবং এই ফার্ম অ্যানিমেল জেনেটিক রিসোর্সগুলো হারিয়ে গেলে পৃথিবীর অনেক মানুষের তোমার লাইভলিহুড থেমে যাবে, জীবনচক্র মন্দা হয়ে যাবে, অর্থনৈতিক স্পিড গুলো অনেক ক্ষেত্রে স্তীমিত হয়ে যাবে। সেই কথাগুলো আমরা বলেছিলাম। অ্যাপার্ট ফ্রম অল দিস ইম্পর্টেন্স, আমরা বলেছিলাম যে এই ফার্ম অ্যানিমাল জেনেটিক রিসোর্স গুলো দিনে দিনে কমে যাচ্ছে, হারিয়ে যাচ্ছে, এবং পৃথিবীতে কি পরিমাণ জিনিস আছে সেগুলো ক্রমে ক্রমেই, যেগুলো মানুষের জন্য খুব ইউজফুল, এক এক দেশে এক একটা, এক এক ইকোসিস্টেমে এক একটা। এবং এই ফার্ম অ্যানিমাল জেনেটিক রিসোর্সের আমরা বলেছিলাম যে ডাইভার্সিটি 3 রকম আছে। একটা হলো স্পিসিস ডাইভার্সিটি, ব্রিড ডাইভার্সিটি এবং ইকোসিস্টেম ডাইভার্সিটি। সেই ইন্ট্রোডাক্টরি জিনিসগুলো আমি রিভিউ করেছিলাম। রিভিউ করে পরবর্তীতে তোমাদের বলেছিলাম যে কি কি কারণে এই জেনেটিক রিসোর্স গুলো লস হয়ে যাচ্ছে, তার কারণ, এবং সেগুলোর জন্য শর্ট ডেসক্রিপশন তোমাদেরকে জানতে হবে। অ্যাট দ্য সেম টাইম আমাদের আজকে যেটা আলোচনা করব বা শুরু করব যে চ্যাপ্টারটা, সেটাকে বলি আমরা, চ্যাপ্টারের নাম হচ্ছে স্পেশালাইজড ব্রিডিং। সেই স্পেশালাইজড ব্রিডিং এ আমরা সিলেকশন এন্ড ব্রিডিং পলিসিস এন্ড প্ল্যানস, আজকে সাব হেডলাইন তোমরা লিখতে পারো যে আমি কিভাবে টাইপ করব, সিলেকশন, ওকে, লেট মি ইউজ দ্য টেক্সট বক্স, সিলেকশন এন্ড ব্রিডিং পলিসিস ফর দ্য ইমপ্রুভমেন্ট অফ ক্যাটল, বাফেলো, শিপ, গুড, এগুলো বলেছিলাম। সেটা বলতে গিয়ে আমরা বলেছিলাম যে ব্রিডাররা দুইটা ইম্পর্টেন্ট কাজ করে, সবচেয়ে গুরুত্বপূর্ণ। একটা হলো সিলেকশন অফ দ্য সুপিরিয়র ব্রিডিং স্টক, এবং আরেকটা বলেছিলাম স্ট্র্যাটেজিক ব্রিডিং অফ দ্য সিলেক্টেড সুপিরিয়র স্টক, সো দ্যাট পারপাস অফ দ্য ব্রিডার, ফার্মার এটসেট্রা ইজ মেট আপ। কাজে আমরা ভালো অ্যানিমাল সিলেক্ট করব এবং সিলেক্টেড অ্যানিমাল গুলোকে রবার্ট বেকলের নিয়ম নীতি ফলো করে, বেস্ট টু বেস্ট স্ট্র্যাটেজি ফলো করে করব। এট দ্য সেম টাইম ইনব্রিডিং কে আমরা ডাউনে রাখবো। ইনব্রিডিং যেন কোনোভাবেই 6% পার হার্ড বা ফ্লক পার জেনারেশন না হয়। 6% ইনব্রিডিং কে আমরা সবসময় করব 6%, যেন লেস দেন 6% inbreeding per generation in a herd or flock। একটা বা হার্ড বা ফ্লক যেটা কৃষকের বাড়িতে থাকে বা ফার্মে থাকে বা একটা পপুলেশনে থাকে, সেখানে যেন ইনব্রিডিং এর মাত্রাটা লেস দেন 6% পার জেনারেশন থাকে। এর চেয়ে উপরে উঠলে সেটা ইনব্রিডিং এর যে ইল ইফেক্ট, সেই জিনিসগুলো, ইনব্রিডিং ডিপ্রেশন ইতিমধ্যে তোমরা জেনে থাকার কথা, সেই জিনিসগুলো কম্পাউন্ডিং হতে থাকবে। ঠিক আছে? দেন আসো
আমরা সেটা আলোচনা করতে গিয়েই আমরা স্পেশালাইজ ব্রিডিং এ সিলেকশন এন্ড ব্রিডিং পলিসিস, কাজে আজকে আমরা আলোচনা করব ব্রিডিং পলিসি কাকে বলে, এবং সেগুলো আমরা ব্রিডিং পলিসি, প্ল্যান, প্রোগ্রাম, প্রজেক্ট, এই চারটা টার্ম বলেছিলাম। লেট আস উই ট্রাই টু আন্ডারস্ট্যান্ড দ্য ব্রিডিং পলিসি ফার্স্ট। পলিসি কাকে বলা হয়? Do you hear me and or do you see me what I am writing in the screen, on the screen? Yes, sir. Okay, fine. So আমরা প্রথমে আলোচনাতে যাচ্ছি যে তোমার ব্রিডিং পলিসি কাকে বলা হয়। ব্রিডিং পলিসি কাকে বলা হয় সেটা আমাদের বুঝতে গেলে let us we go to another screen sharing, যেখানে আমরা ব্রিডিং পলিসি জিনিসটাকে বোঝার চেষ্টা করব। এই স্ক্রিনটা তোমরা দেখতে পাও? জি স্যার। এই স্ক্রিনে দেখো আমরা বেশ কয়েকটা জিনিস নিয়ে আলোচনা করতেছি। কাকে বলা হয় ব্রিডিং পলিসি, কাকে বলা হয় ব্রিডিং প্ল্যান, কাকে বলা হয় ব্রিডিং, তারপরে প্রোগ্রাম, কাকে বলা হয় প্রজেক্ট। এখানে ব্রিডিং পলিসি একটা আইটেম, প্ল্যান আর একটা আইটেম, তারপরে ব্রিডিং প্রোগ্রাম একটা জিনিস, ব্রিডিং প্রজেক্ট একটা জিনিস। আমরা যদি এটাকে সাজাইতে চাই, সবার উপরে হলো পলিসি, দেন হলো প্ল্যান, তারপরে হলো প্রজেক্ট অথবা প্রোগ্রাম। প্রোগ্রামও আগে আনতে পারো, প্রজেক্ট পরে নিতে পারো। সো ব্রিডিং পলিসি, ব্রিডিং প্ল্যান, দেন আসো আমাদের প্রোগ্রাম, দেন আসো আমাদের প্রজেক্ট। আমরা এই চারটা জিনিসকে একটু বোঝার চেষ্টা করি। দেন আই উইল গোইং টু, সো আমরা এই চারটা জিনিসকে একটু বোঝার চেষ্টা করি, পরিষ্কার করার চেষ্টা করি। এটা নট অনলি ফর ব্রিডিং বাট অ্যাজ সাচ যে কোনো জিনিসের পলিসি বলতে কি বুঝি আমরা, প্রোগ্রাম বলতে কি বুঝি, প্রজেক্ট বলতে কি বুঝি, এবং প্ল্যান বলতে কি বুঝি। ব্রিডিং পলিসিকে যদি আমরা বুঝতে চাই, ইফ ইউ লুক এট হিয়ার, যে আমরা যদি এটাকে আন্ডারলাইন করি, লাল করি, policy is a guideline to indicate what breed or breed combination or exotic blood level is most suitable in the given agroclimatic condition of the country অথবা state। একটা পার্টিকুলার সিচুয়েশনে, যে কোনো একটা অ্যাগ্রোক্লাইমেটিক কন্ডিশনে, আমাদের দেশের কনটেক্সটে সেটা বলতে পারি যে প্রোডাকশন সিস্টেম আমাদের দেশের, এই দেশের লাইভস্টক এবং পোল্ট্রি প্রোডাকশনকে যদি আমরা ভাগ করতে চাই, তাহলে প্রোডাকশন সিস্টেম ক্যান বি ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট ডিভাইডার। যে বাংলাদেশে তুমি যদি বলো যে হাউ দ্য ক্যাটল ইজ বিং ফার্মড, তাহলে 3 রকম ভাবে ক্যাটল পালা হয়। হোয়াট আর দোজ 3 টাইপস? নাম্বার 1 হচ্ছে ইন্টেন্সিভ সিস্টেমে, অথবা যেটাকে বলা হয় হাই ইনপুট হাই আউটপুট সিস্টেমে, এবং আরেকটা হচ্ছে তোমার সেমি ইন্টেন্সিভ অথবা মিডিয়াম ইনপুট আউটপুট লেভেলে, এবং আরেকটা হচ্ছে এক্সটেন্সিভ অথবা লো ইনপুট সিস্টেম অথবা ট্র্যাডিশনাল ফার্মিং সিস্টেম। 3টা লাইভস্টক প্রোডাকশন বা রিয়ারিং সিস্টেম আছে। সেই কনটেক্সটে একটা ব্রিডিং পলিসি বলতে আমরা বুঝি ইট ইজ এ গাইডলাইন টু ইন্ডিকেট যে হোয়াট ব্রিড অর ব্রিড কম্বিনেশন, হোয়াট ব্রিড, ব্রিড কম্বিনেশন মানে কোন রকম ব্রিডের সংমিশ্রণ, অথবা এক্সোটিক লেভেল, ব্লাড লেভেল। ফর এক্সাম্পল আমরা যদি বলি হলস্টেইন ফ্রিশিয়ান গরু কোথায়, এই 3 রকমের মধ্যে কোন রকমের প্রোডাকশন সিস্টেমে হলস্টেইন গরু অ্যাপ্রোপ্রিয়েট, যদি এই প্রশ্নটা তোমাকে করা হয়, তাহলে আমাদের যে 3টা প্রোডাকশন সিস্টেম আছে, 3 প্রোডাকশন সিস্টেমের মধ্যে যেটা লো ইনপুট, নাম্বার 3 যেটা, সেটাতে কোনোভাবেই তোমার হলস্টেইন ফ্রিশিয়ান গরু সুইটেবল না। আবার যদি বলি যে মিডিয়াম ইনপুট, ইয়েস, সেখানে হলস্টেইন সুইটেবল, কিন্তু সেটা অবশ্যই হইতে হবে একটা ব্রিড কম্বিনেশন, অর্থাৎ দেশি এবং হলস্টেইনের দুইটার মিলানো ব্রিড কম্বিনেশন, এবং কি ব্লাড লেভেলে, সেটা 50-50 নাকি 75-25, অর্থাৎ ওইটাকেও সেট করাটা যে এক্সোটিক ব্লাড লেভেল, যদি হলস্টেইন এবং দেশির এক্সোটিক ক্রস ব্রেড হয়, তাহলে হলস্টেইন কত পার্সেন্ট ব্লাড লেভেল। জরুরি কিছু সাইন লাগবে? হ্যাঁ, 1 মিনিট লাইনে থাকো তোমরা, আসো।
এটা কি টিনের লাগে নাকি? ঠিক আছে। আল্লাহ, এদের না দিয়ে আমার আগে নিতেছো গা। আজকে কয় তারিখ? দাও, 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 দাও। দিন অফিসে দিন অফিসে এই সুপারিশ এসেছিল। সরি, অফিস থেকে দেওয়া হয় না। তোমাদের ম্যাডামের দেওয়ার পরে বা আগেই করো। কালকে অনলাইন মিটিং এসেছিল না, আর তো নাই। যাও, যাও, যাও। আর লাগবে অরিজিনাল কেন? ফটোকপি করবা? ফটোকপি অ্যাকসেপ্ট করে না? হ্যাঁ, অবশ্যই আজকাল তোমার এগুলো না, 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 ক্লাস আমরা করি। না, আজাদ পরে কথা বলি। সো তাহলে ব্রিডিং পলিসি বলতে আমরা কি বুঝি? ইট ইজ সিম্পলি এ গাইডলাইন যেটা ইন্ডিকেট করে যে কোন ব্রিড অথবা কোন কম্বিনেশন অফ ব্রিডস অথবা কম্বিনেশন অফ ব্রিডস হলে কোনোটা যে এক্সোটিক ব্রিড থাকে এবং কোনোটা যদি লোকাল ব্রিড থাকে, কোন ব্রিডের কোনটা ব্লাড লেভেল কত হলো মোস্ট সুইটেবল ইন এ গিভেন সিচুয়েশন। তাহলে এই জিনিসটা যে করে দেওয়া, সেট করে দেওয়া, দ্যাট ইজ কল্ড ব্রিডিং পলিসি। যদি আমাকে বলা হয় যে বাংলাদেশে গোটের ব্রিডিং পলিসি কি হওয়া উচিত, তখন তোমাদের মনে কি প্রশ্ন আসবে বলো তো? বাংলাদেশে যদি গুড ব্রিডিং পলিসি বলা হয়, এটা দিয়ে কি বুঝো? আইডি নাম্বার 116 বলো। আইডি নাম্বার 116 আমাকে শো অফ করতে পারবা? আইডি নাম্বার 116 16 নাই তোমাদের? আইডি নাম্বার 16। তোমরা শোনো না আমাকে না? এক মিনিট। ফারুক, তুমি বোধহয় মিটিং এ ছিলে না? শোনো, একটা ছোট্ট জিনিস আমি তোমার কাছে জানতে চাচ্ছি একটু কাইন্ডলি। সেটা হলো, ওই দিনই বললাম এলে মনে নাই। এই মানুষ তো বিরক্ত করে। আমাদের ডিন অফিসের একজন স্টাফের খুব ঘনিষ্ঠ আত্মীয়, মানে এই তোমার প্রাকে ট্রেনিং নিতে চায়। বাড়ি হইলো ওই শাহজাদপুর থানাতে, ওই যে সিরাজগঞ্জে। আর ইউনিয়ন হলো রূপহাটি, রূপবাটি না রূপ কি যেন, বিস্তারিত দেওয়া যাবে এখন। আমি আমি তোমাকে স্ন্যাপ নিয়ে টেক্সট দিয়ে দিব না? যদি কোনো মেকানিজম থাকে, মানে একটু যদি কোনো ঢুকাই দিতে পারো ট্রেনিং যে সিস্টেমই তোমাদের করে, বিরাট উপকার হবে, ফ্যামিলিটা বেঁচে যাবে আর কি। হ্যাঁ, আমি স্ন্যাপ নিয়ে তোমাকে পাঠাই দেবো না? হ্যাঁ, যদি অবশ্যই, হ্যাঁ, খেয়াল রেখো। হ্যাঁ, একটু ভালো থাকো, আমি পরে পাঠাই দেবো না স্ন্যাপ নিয়ে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। সরি, তোমাদের একটু ইন্টারাপশন হয়ে গেল দুইটা জিনিসে। তাহলে আমরা ব্রিডিং পলিসি জিনিসটা কি তোমরা বুঝতে পেরেছো? ইট শুড বি ফলোড। দেখো, ব্রিডিং পলিসির পরে আবার লিখে দিয়েছি, ইট শুড বি ফলোড টু গেট দ্য অপটিমাম আউটপুট ফ্রম ইউর অ্যানিমালস। একটা অ্যানিমাল গুলো থেকে যদি অপটিমাম আউটপুট পেতে চাও, তাহলে ডেফিনেটলি ওই পলিসিকে ফলো করতে হয়। অ্যান্ড টু কনজার্ভ দ্য নেটিভ ব্রিড অ্যাভেলেবল ইন দ্য স্টেট। কাজে ব্রিডিং পলিসি কাকে বলে? ব্রিডিং পলিসির ক্ষেত্রে এই যে ধারণাটা স্পষ্ট হওয়া, সেটাকে বলি আমরা ব্রিডিং পলিসি। এবং বাংলাদেশেও এরকম ব্রিডিং পলিসি আছে, যেটা দ্যাট ওয়াজ ফর্মুলেটেড ইন 2007। আমি গত ক্লাসে বলেছি যে ইফ ইউ গো টু দ্য লাইভস্টক মিনিস্ট্রি অফ বাংলাদেশের ওয়েবসাইটে যাও, সেখানে গেলেই অথবা ইভেন নেটে তুমি সার্চ দিলেই ন্যাশনাল লাইভস্টক ডেভেলপমেন্ট প্রোগ্রামের আন্ডারেই ব্রিডিং পলিসি আছে। এটা ইজিলি তোমরা পিডিএফ ডকুমেন্ট পেতে পারো। সেখানে গেলেই দেখবা আমাদের বাংলাদেশের ফার্ম এনিমেলের ব্রিডিং পলিসি গুলো কি। আমি পলিসির সামারি টেবিল এখনই যাব, কিন্তু বিফোর দ্যাট আরেকটু ওই তিনটা জিনিস কভার করে নিই। দ্য বেসিক ডিফারেন্স বিটুইন প্ল্যান, প্রজেক্ট এন্ড প্রোগ্রাম ইজ, আমরা পলিসির পরবর্তী কাজগুলি হইলো তোমার প্ল্যান, প্রোগ্রাম, প্রজেক্ট। এই জিনিসটাও যে আমরা এখানে যদি দেখো, ইজ এ প্ল্যান। অ্যাকচুয়ালি প্ল্যানটা হচ্ছে এমন একটা জিনিস, এটা হলো কোর্স অফ অ্যাকশন।
প্ল্যানটা হলো একটা কোর্স অফ অ্যাকশন। এ প্ল্যান প্রোভাইডস এ কম্প্রিহেন্সিভ ডিটেইলড কোর্স অফ অ্যাকশন ডাইরেক্টেড অ্যাট অ্যাচিভিং এ পলিসি বলতে পারো, স্পেসিফাইড এন্ড রেজাল্ট না বলে যদি পলিসি বলো, একটা পলিসিকে অ্যাকচুয়ালি পলিসির ফ্রুট পেতে হলে তাহলে প্ল্যান তৈরি করা হয়। তাহলে 1 নম্বর হলো পলিসি, 2 নম্বর হলো প্ল্যান। তোমরা এখানে এবং এখানে হলো সামারি ফর্মে ওই তিনটা জিনিসের পার্থক্য দেওয়া আছে, যে একটা প্রজেক্ট হলো শর্ট টার্ম এন্ড ডিজাইন টু ডেলিভার এ স্পেসিফাইড আউটপুট উইদিন টাইম, কস্ট এবং কোয়ালিটি প্যারামিটার। আর প্রোগ্রামটা কি? এ প্রোগ্রাম ইজ এ লং টার্ম ম্যানেজড পোর্টফোলিও অফ মাল্টিপল প্রজেক্টস ডিজাইন টু প্রডিউস আউটকাম। সবার মূলে হলো তোমার পলিসি। পলিসি ঠিক করে সেই পলিসি ফলো করে পলিসির বেনিফিট পাওয়ার জন্য করা হয় তোমার প্ল্যান, প্রোগ্রাম এবং প্রজেক্ট। এই চারটা জিনিস, এটাকে সংক্ষেপে বলা হয় PPPP, পলিসি, প্ল্যান, প্রোগ্রাম এন্ড প্রজেক্ট। এক্ষেত্রে তুমি এটা আমরা ব্রিডিং পলিসির কথা বলতেছি। অন্য যে কোনো বিষয়ই তোমার এই চারটা পি একইভাবে ওয়ার্ক করে। যদি তুমি এডুকেশন পলিসি অফ বাংলাদেশ বলতে চাও, তাহলে আমি উদাহরণ দিয়ে যদি বুঝাই যে 1990 দশকের শুরুতে তোমার জাতীয় সংসদে তোমার এই দেশের শিক্ষা পলিসি নেওয়া হয়েছিল, বিশেষ করে নারীদেরকে শিক্ষিত করার জন্য, মহিলাদেরকে শিক্ষিত করার জন্য, মায়ের জাতিকে শিক্ষিত করার জন্য। এবং সেই পলিসিটা অ্যাডপ্ট করা হয়েছিল যে নারী জাতিদের যাতে উন্নত হয়। এবং সেই জিনিসটা করার জন্য, এবং তোমরা জানো নেপোলিয়ন বোনাপার্টের কথা জানো, যে আমাকে একটা নেপোলিয়ন বলে বোনাপার্ট বলেছিল না এই কথাটা? শাওন, হ্যালো হ্যালো শাওন, শুনতে পাচ্ছি স্যার। আমি একটা প্রশ্ন করেছি যে কে বলেছিল যে আমাকে একটা জি স্যার। মা দাও, আমি তোমাকে একটা শিক্ষিত জাতি দিব, এটা কে বলেছিল? নেপোলিয়ন বোনাপার্ট, তাই নাকি? নেপোলিয়ন। নেপোলিয়ন বলেছিল না কে বলেছিল? জি স্যার, নেপোলিয়ন বলেছিল। স্যার নেপোলিয়ন স্যার। রাইট। সিমিলারলি আমাদেরও বাংলাদেশেও 1990 দশকের শুরুতে জাতীয়ভাবে এই পলিসি নেওয়া হয়েছিল, এবং সেই পলিসির আন্ডারেই প্রথম আসলো যে ক্লাস 10 পর্যন্ত লেখাপড়া ফ্রি, তারপরে আসলো ইন্টারমিডিয়েট মহিলাদের, মেয়েদের। এখন কিন্তু সর্বক্ষেত্রে মহিলাদের কোটা হয়ে গেছে। সো যে কোনো জিনিস যখন রাষ্ট্রীয়ভাবে আগে পলিসি ঠিক হয়, সেই পলিসিটা বাস্তবায়নের জন্য পরবর্তীতে লাগে তোমার প্ল্যান, প্রোগ্রাম এবং প্রজেক্ট। যার জন্য কিন্তু দেখো যে উপবৃত্তি, ফুড ফর স্টাডি, যত রকম কর্মসূচি আছে নারী শিক্ষার জন্য যেটা কন্ডিউসিভ মানে পজিটিভ, অল আর দা তোমার প্রোগ্রামস এন্ড প্রজেক্টস এন্ড অ্যাক্টিভিটিজ অফ আন্ডার এ প্ল্যান টু ইমপ্লিমেন্ট দ্য এডুকেশন পলিসি অফ দ্য গভর্নমেন্ট অফ বাংলাদেশ। সিমিলারলি আমাদের লাইভস্টক ব্রিডিং এর ক্ষেত্রে পলিসিটা হলো এই জিনিস যেটা আমরা ব্যাখ্যা করলাম, এবং পলিসি যদি আমরা বাস্তবায়ন করতে চাই তাহলে আমাদের একটা কনসার্টেড প্ল্যান লাগে, যে প্ল্যানটা হলো একটা কম্প্রিহেন্সিভ ডিটেইলড কোর্স অফ অ্যাকশন ডাইরেক্টেড অ্যাট অ্যাচিভিং এ স্পেসিফাইড এন্ড রেজাল্ট না বলে বলো এন্ড রেজাল্ট, অথবা স্পেসিফাইড পলিসি বেনিফিট। পলিসি বেনিফিট পাওয়ার জন্য সেই কাজটা করা হয়। এ প্ল্যান মে বি রিইভালুয়েটেড as goals and milestones are accomplished, এবং এই প্ল্যানকে টাইম টু টাইম ইভালুয়েট করতে হয়, না হলে ছোটখাটো পরিবর্তন করতে হয়। তাহলে এরপরে প্রোগ্রাম কাকে বলে? প্রোগ্রাম বলে এ প্রোগ্রাম কনসিস্টস উইথ এ প্রজেক্ট, না সরি, এ প্রোগ্রাম কন্ট্রাস্ট উইথ এ প্রজেক্ট। মানে প্রজেক্টের সাথে তোমার প্রোগ্রামের কিছু কন্ট্রাস্ট আছে। যেমন এ প্রোগ্রাম ইজ কম্প্রাইজড অফ মাল্টিপল অবজেক্টস, মাল্টিপল প্রজেক্ট। একটা প্রোগ্রামের আন্ডারে অনেক রকম প্রজেক্ট থাকে, আর একটা প্রজেক্ট হলো একক প্রজেক্ট। একটা প্রজেক্ট হলো মাল্টিপল অবজেক্টিভ কি করে না, সিঙ্গেল অবজেক্টিভ। যেমন এ প্রোগ্রাম কন্ট্রাস্ট টু দ্য প্রজেক্ট, এ প্রোগ্রাম ইজ কম্প্রাইজড অফ মাল্টিপল প্রজেক্টস that aim at outcomes and benefits. Objectives are comprehensive and encompass change within the corporation, such as in terms of change in
production capabilities or change in organizational structure অথবা culture. Programs are defined in fluid terms. প্রোগ্রাম সাধারণত হয় লং টার্ম আর প্রজেক্ট গুলো হয় সাধারণত শর্ট টার্ম। বাংলাদেশ সরকারের যত প্রজেক্ট আছে সেগুলো হয় তোমার 1 বছর মেয়াদি, তা না হলে 2 বছর মেয়াদি, অথবা 3 বছর মেয়াদি, অথবা সর্বোচ্চ 5 বছর মেয়াদি প্রজেক্ট। বাংলাদেশ সরকারের যত প্রজেক্ট আছে সর্বোচ্চ 5 বছর মেয়াদি। আর প্ল্যান কাকে বলে, যেমন আমাদের বাংলাদেশের প্ল্যান, যদি বাংলাদেশের প্ল্যানের কথা বলতে চাও, প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা, প্ল্যান মানে পরিকল্পনা, তারপরে দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা, দেন তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠম, এখন বোধহয় আমরা সম্ভবত অষ্টমে আছি। 5 বছর মেয়াদি হয় সেগুলো, প্ল্যান গুলো 5 বছর মেয়াদি, কিন্তু আলটিমেট লক্ষ্য হলো দীর্ঘমেয়াদী ভাবে একটা রাষ্ট্রের বা একটা সেক্টরে উন্নতি করা। তাহলে তোমাদেরকে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভাবে এখানে বুঝতে হবে যে পলিসি কাকে বলে, মোর পার্টিকুলারলি ব্রিডিং পলিসি। ব্রিডিং পলিসিটা হলো সত্যিকার অর্থে যে একটা পার্টিকুলার অ্যাগ্রো ক্লাইমেটিক বা ফার্মিং প্রোডাকশন সিস্টেম কন্ডিশনে কোন জাত অথবা কম্বিনেশন অফ ব্রিড, অথবা যদি কম্বিনেশন অফ ব্রিডের মধ্যে দেশি বিদেশি থাকে তাহলে কোনটার কত এক্সোটিক অথবা লোকাল ব্লাড লেভেল মোস্ট সুইটেবল ইন এ গিভেন প্রোডাকশন কন্ডিশন, সেই জিনিসটা সেট করে দেওয়া, দ্যাট ইজ কল ব্রিডিং পলিসি। যে আমরা বাংলাদেশের লাইফ স্টকের কনটেক্সটে এই ব্রিডিং পলিসি সেট হয়েছে, সেই ব্রিডিং পলিসিতে আমরা চলে যাব। তাহলে ব্রিডিং পলিসি কাকে বলে, and what is the difference between ব্রিডিং পলিসি, প্ল্যান, প্রোগ্রাম এন্ড প্রজেক্ট, সেই জিনিসগুলো অবশ্যই তোমরা এই নোট থেকে পড়ে নিবা, আমি ফরওয়ার্ড করে দিব। তবে এখানে আরো যেটা ইম্পর্টেন্টলি আমি বলতে চাই যে সবার উপরে থাকে পলিসি। পলিসি অ্যাচিভ করার জন্য প্ল্যান করতে হয়, এবং বাংলাদেশের সমস্ত প্ল্যানগুলো 5 বছর মেয়াদি, পঞ্চবার্ষিকী বলা হয়, এবং প্ল্যানের আন্ডারে থাকে প্রোগ্রাম, এবং প্রোগ্রামের আন্ডারে থাকে অনেক প্রজেক্টস। এবং এইভাবে বাংলাদেশের লাইভস্টক সেক্টরেও কাজ চলতেছে, যার জন্য লাইভস্টক সেক্টরে আমরা পরিবর্তন দেখতে পাই। আমরা এই স্লাইডটা শেয়ার স্টপ করতেছি, তোমাদেরকে আমি ফরওয়ার্ড করে দেবো এটা। এরপর আমি শেয়ার করব তোমাদের বাংলাদেশের লাইভস্টক ব্রিডিং পলিসির কি অবস্থা। ব্রিডিং পলিসির জন্য তোমরা ওই মূল ডকুমেন্টটা ডাউনলোড করে নিবে, সেখানে কোন স্পিসিসের কি ব্রিডিং পলিসি আছে। তবে আমি তোমাদেরকে এখানে সবচেয়ে সামারাইজড ফর্মে দেখাচ্ছি কারেন্ট লাইভস্টক ব্রিডিং পলিসি অফ বাংলাদেশ, এবং কারেন্ট বলতে গেলে এটা 2007-এ হয়েছিল। কাজে 2007-ই হচ্ছে ব্রিডিং পলিসি ফর্মুলেটেড ব্রিডিং পলিসির ক্ষেত্রে সর্বশেষ ব্রিডিং পলিসি। তুমি যদি এখানে খেয়াল করো, তোমরা কি দেখতে পাচ্ছ আমার স্ক্রিন শেয়ারিংটা? জি স্যার। আচ্ছা, এখানে কয়টা স্পিসিস আছে কেউ বলতে পারবা? একজন আমাকে উত্তর দিও, দেন আই ক্যান সি দ্যাট ইউ আর ফলোইং মি। 3টা স্যার। এখানে 3টা। দেন তারপরে কি আছে? 3টার পরে গোট মানে ক্যাটল গেল, বাফেলো গেল, এবং ক্যাটলের মধ্যে তোমরা যদি খেয়াল করে দেখো, আবার দেখাই, 1 নম্বর কলাম স্পিসিস হলো ক্যাটল ফর মিল্ক, ক্যাটল ফর মিট, বাফেলো ফর মিল্ক, বাফেলো কিন্তু ফর মিট নেই। দেন আসো 3টা স্পিসিস, ক্যাটলের পরে বাফেলো গেল, দেন গোট, শিপ, চিকেন, ডাক, হর্স, পিগ, টার্কি, গিস, এগুলোর জন্য আমাদের কোনো পলিসি নেই। তবে পিগের জন্য মনে হয় আছে, পিগের জন্য আছে, ইউল সি ইট ভেরি সুন। তবে আমি তোমাদেরকে এই কনটেক্সটে যেটা রিকোয়েস্ট করব, তোমাদেরকে ই করব, নির্দেশনা দিব, সেটা হলো তোমরা লাইভস্টক ডেভেলপমেন্ট প্রোগ্রাম NLDP অফ বাংলাদেশ বলে সার্চ করে পিডিএফটা হাতে নিয়ে নিবা। পিডিএফ এর মধ্যে ব্রিডস এন্ড ব্রিডিং এর জন্য আলাদা সেকশনই আছে, চ্যাপ্টারই আছে, সেটা তোমরা পুরোপুরি প্রিন্ট করে তোমাদের হাতে রাখবে, পরীক্ষার জন্য লাগবে। দেন আসো ওই পলিসির 16-17 পৃষ্ঠা থেকে আমি সামারি করে যেটা এনেছি টু এক্সপ্লেইন টু ইউ, সেটা হলো ক্যাটলের ক্ষেত্রে দেখো এখানে কলাম কয়টা আছে। একটা হলো স্পিসিস, ব্রিডিং এর লক্ষ্যটা কি, প্রোডাকশন সিস্টেম কোন রকম, 3 রকম প্রোডাকশন সিস্টেম আছে, হাই ইনপুট অথবা ইন্টেন্সিভ বলি, মিডিয়াম ইনপুট অথবা সেমি ইন্টেন্সিভ বলি,
লো ইনপুট অথবা সাবসিস্টেন্স বলি, 3 রকম সিস্টেম আমরা বলি। ক্যাটলের দুধের জন্য 3 রকম সিস্টেমে বাংলাদেশে গরু পালা হচ্ছে, এবং সেই কনটেক্সটে বলে দেওয়া হয়েছে যে হাই ইনপুট সিস্টেমে কোন রকম গরু, সেটা বলেছি হায়ার গ্রেড অফ হলস্টেইন ফ্রিশিয়ান। আর মিডিয়াম ইনপুট সিস্টেমে বলেছি আমরা 50 হলস্টেইন, 50 ইন্ডিজেনাস ক্যাটল। আইসি মানে ইন্ডিজেনাস ক্যাটল, দেশি গরু। 100% শাহিওয়াল, 50 হলস্টেইন, 50 শাহিওয়াল, 50 শাহিওয়াল, 50 দেশি। এই জাতগুলোকে, এই ব্লাড লেভেলের গরুগুলোকে মনে করা হচ্ছে এই প্রোডাকশন সিস্টেমের জন্য অ্যাপ্রোপ্রিয়েট। ডু ইউ ফলো মি? আমি যেটা করতেছি বুঝতে পারতেছো তো? সিমিলারলি লো ইনপুট সিস্টেমের জন্য, ট্রেডিশনাল ফার্মিং সিস্টেমের জন্য, অর্থাৎ যেখানে গ্রামের মানুষ সাধারণভাবে গরু বাছুর পালে, লো ইনপুট দেয় এবং লো আউটপুটও আশা করে, এবং এদেরকে বলে সাবসিস্টেন্স সিস্টেম। সাবসিস্টেন্সের বাংলা কি? সাবসিস্টেন্সের বাংলা কি বলো? জীবিকা নির্বাহ। জীবিকা। সাবসিস্টেন্স জীবিকা বলা যায় না, মানে মিনিমাম খরপোশ যেটা, মানে যেটা না হইলে নয়। একটা মিনিট, আমার একটা কল। সোনিয়া, হ্যালো হ্যালো, আমি ক্লাসে রে বেটি। হ্যাঁ, হ্যালো সোনিয়া। সো তুমি খেয়াল করে দেখবা, সাবসিস্টেন্স মানে হলো এটা একদম একদম মার্জিনাল, অর্থাৎ কোন রকম, মানে যেটাকে বলা হয় চিরাচরিত, মানে একদম খরপোশ ভিত্তিতে, অর্থাৎ যেটা না হলেই নয়। কৃষকের নিজের চাহিদা পূরণের জন্য যেটা। এক্স্যাক্টলি, মানে কৃষকের জন্য একদম একদম ই লেভেলে মার্জিনাল, অথবা উইদাউট এনি মেজর এফোর্ট, মানে কৃষকের যেটা চিরাচরিত দরিদ্র এবং মধ্যবিত্ত মানুষের যেইভাবে গরু বাছুর পালে, দ্যাট উই কল লো ইনপুট সিস্টেম। তাহলে তুমি যদি এটা ফলো করো যে মিডিয়াম ইনপুট সিস্টেমের জন্য এই রকমের গরুর কথা বলা হয়েছে যেটা বেটার দুধের জন্য উপযুক্ত, and you see in the low input system বলা হয়েছে পাবনা ক্যাটল, রেড চিটাং ক্যাটল, মুন্সিগঞ্জ ক্যাটল, and other improved indigenous cattle। মানে বেশি দুধ পেতে হলে এই লো ইনপুট সিস্টেমের জন্য দিস ইজ দ্য প্যাকেজ। এটা সিস্টেম আর এটা হলো জেনোটাইপ, ঠিক আছে? এবং সেখানে ফলো করতে হবে কোন ব্রিডিং স্ট্র্যাটেজি? আপগ্রেডিং, অর্থাৎ আপগ্রেডেড গরু, এবং সেটা তৈরি করতে হলে আপগ্রেডিং প্রোগ্রাম, ব্রিডিং স্ট্র্যাটেজি লাগবে। আর এই মিডিয়ামের জন্য আপগ্রেডিং এবং সিলেক্টিভ ব্রিডিং দুইটাই লাগবে, দুইটারই কম্বিনেশন হবে, অথবা যার জন্য অর দিয়ে বলা হয়েছে। আর এইখানে হলো অ্যাবসলিউটলি সিলেক্টিভ ব্রিডিং, অর্থাৎ পিওর ব্রিডিং, অর্থাৎ দেশি গরুকে এই রকম দেশি যে কোনো রকম বুলের সিমেন্ট দিয়ে ব্রিডিং করলেই ক্রমাগতভাবে ভালো বুল তৈরি হবে দেশি, এবং দেশির মধ্যে ব্রিডিং হবে, ক্রমে ক্রমে তার উন্নতি হবে। এবং ম্যাটিং প্ল্যানটা এখানে দিয়ে দেওয়া হয়েছে যে আপগ্রেডেড হলস্টেইন ফ্রিশিয়ান ফিমেল, তাকে ব্রিডিং করতে হবে 100% ফ্রিশিয়ান দিয়ে, তাহলে এটা ক্রমে ক্রমে 4 জেনারেশনের 5ম জেনারেশন আপগ্রেড হবে। তবে এখানে তোমার সিমেন লাগবে বা মেল লাগবে হলো 100% ফ্রিশিয়ান। একইভাবে এই ক্রসব্রেড গুলো গরু তৈরি করতে হলে কার সাথে কাকে ম্যাটিং করলে এবং কোন রকম সিমেন লাগবে, সেই চার্টগুলো এখানে পোর্টফোলিও করে দেওয়া আছে, যাতে করে বুঝতে সুবিধা হয়। তবে এখানে এই জিনিসটা তোমরা বোঝার চেষ্টা করবে, এই কলামটা, যে লো ইনপুট সিস্টেমের জন্য সমস্ত কিছু রাখা হয়েছে অ্যাবসলিউটলি দেশি। এখানে কোনো রকম এক্সোটিক, নাইদার শাহিওয়াল নর হলস্টেইন নর জার্সি, নাথিং হ্যাজ বিন রিকমেন্ডেড। এই পলিসিতে প্রভিশন রাখা হয় নাই বা সুযোগ রাখা হয় নাই। এখন এই পলিসি কিভাবে করে, একটা রাষ্ট্রের ব্রিডিং পলিসি কিভাবে তৈরি করে, সেটা তোমাদেরকে একটু আমি বুঝাইতে চাই অল্প কথায়। ব্রিডিং পলিসি তৈরি করতে হলে এটা টপ টু বটম আপ পলিসি ফলো করতে হয়, অর্থাৎ সারা বাংলাদেশে খামারিদের অবস্থা দেখতে হয়, খামারিদের চাহিদা দেখতে হয়, খামারিরা কোনটাতে কমফোর্টেবল হয়, এগুলোর জন্য স্টেক হোল্ডার মিটিং, মানে একদম নিচে থেকে উপরের স্তর পর্যন্ত যে ফাইনালি অ্যাপ্রুভ হয়, অর্থাৎ এটার জন্য সময় লাগে মিনিমাম 2-3 বছর। এবং সর্বস্তরের খামারি বলো, ব্যবসায়ী বলো, যারা লাইভস্টক ব্রিডার বা লাইভস্টক পলিসি মেকার, যারা লাইভস্টক প্রফেশনের লোক,
যারা ব্যাপারী, যারা গভর্নমেন্টের বড় চেয়ারে, এনজিওর বড় চেয়ারে, অর্থাৎ যেন রং একটা জিনিস যেন পলিসিতে না আসে, যেন রিয়েলিস্টিক পলিসি হয়, বাস্তবসম্মত, বিজ্ঞানসম্মত, চাহিদা সম্মত এবং মানে পারপাস অফ দ্য টাস্ক কমপ্লিট করে, ফুলফিল করে। যার জন্য সেই জিনিসগুলোকে বলা হয় পলিসি ফর্মুলেশনের প্রসেস। তুমি যদি নেটে ক্লিক করো হাউ এ ন্যাশনাল পলিসি ইজ ফর্মড অন এ পার্টিকুলার আসপেক্ট, তুমি দেখবা সেখানে তুমি সিস্টেম পাবা যে একদম গ্রাসরুট লেভেল থেকে শুরু করে, ফার্মার্সের লেভেল থেকে শুরু করে, ভোক্তা থেকে শুরু করে, কনজিউমার থেকে শুরু করে। মনে করো ফর এক্সাম্পল, যেই অঞ্চলে মনে করো সে গরু বাছুরই বাস করতে পারবে না, সেখানকার জন্য তো গরু বাছুরের ব্রিডিং এর জন্য পলিসি করে লাভ নেই। যে অঞ্চলে মিল্ক তৈরি হবে অনেক বেশি, কিন্তু মিল্ক কনজিউমার নাই, মার্কেট নাই, সেসব জায়গায় করা যাবে না। এবং এই পলিসি করতে হলে অনেক জিনিসকে বিবেচনায় নিয়ে করতে হয়। এবং এই পলিসিটা আমরা করেছিলাম 2007-এ, এবং আই ওয়াজ ইনচার্জ অফ দ্য ব্রিডিং পার্ট। এবং সেটা আমরা ড্যানিডার ফান্ডিং এ, এফএও, জাতিসংঘের আন্তর্জাতিক কৃষি সংস্থা যেটা এফএও ঢাকা, ওদের নেতৃত্বাধীনে আমাদের 12-13 জনের একটা টিম ছিল। কেউ করেছি ব্রিডিং সাইড, কেউ ফিডিং সাইড, কেউ হেলথ সাইড, কেউ তোমার মার্কেটিং সাইড। টিম অফ এক্সপার্টরা করেছে এবং সারা বাংলাদেশ ঘুরে ঘুরে এরকম কমপক্ষে শখানেক মিটিং আমাদের করতে হয়েছে, শখানেক বার আমাদের শেয়ারিং করতে হয়েছে বিভিন্ন লেভেলের লোকদের সাথে, করে করে ফাইনালি প্লাস সায়েন্স সমস্ত জিনিসকে একসাথে করে ফাইনালি দ্য পলিসি ওয়াজ অ্যাপ্রুভড। এবং সেই পলিসিটাই এখনো বিদ্যমান আছে। এবং পলিসি পরিবর্তন করতে হলে আবার সেই প্রসেসগুলো ই করতে হয়, আবার রিনিউ মানে আবার রিভিজিট করতে হয় পলিসির জন্য। দেন আসো, বলবে কিছু? সময় কত, হ্যাঁ, মানে টাইমটা কতটুকু লাগছিল স্যার এটা ডেভেলপ করতে? ওকে, উই স্টার্টেড দ্যাট পলিসি 2002-এ শুরু করেছিলাম। আমার যদি মনে পড়ে, আমি আমার সিভিটা দেখলে আমি বুঝতে পারবো কোন সময় সেই কনসালটেন্সি করেছিলাম। 2001-2-এর দিকে আমরা দুইয়ে শুরু করেছি খুব সম্ভবত। দুইয়ে করতে করতে ফাইনালি এটা গ্যাজেট হয়েছিল, সরকারি নোটিশ হয়েছিল 2007-এ। যার জন্য এটা রেফারেন্স হলো ন্যাশনাল লাইভস্টক ডেভেলপমেন্ট প্রোগ্রাম, হলো ব্রডার, যেটার আন্ডারে সব সেক্টরের পলিসি, ব্রিডিং এর, নিউট্রিশনের, ডেইরির, পোল্ট্রির, অ্যানিমাল হেলথ, মার্কেটিং, সো অন, সবগুলোর জন্য আলাদা এরিয়া আছে। সো উই বিগান এট 2001 সম্ভবত বা 2, আমি এই মুহূর্তে জাস্ট কনফিউজ করতেছি। দেন ফাইনালি ইন 2007 ইট ওয়াজ অ্যাপ্রুভড বাই দ্য, এবং এই অ্যাপ্রুভাল গুলো অলওয়েজ হয় তোমার জাতীয় সংসদে। রাষ্ট্রের যে কোনো পলিসি করতে হলে জাতীয় সংসদ ইজ দ্য অনলি অথরিটি টু অ্যাপ্রুভ ইট। কারণ আইন প্রণয়ন করা বা যে কোনো অ্যাক্ট হওয়া, এগুলো একমাত্র ক্ষমতা হলো রাষ্ট্রের member of the parliaments, and that member of the parliaments normally sit in the parliament house, জাতীয় সংসদ ভবনে, সেখানে এগুলো অ্যাপ্রুভ হয়। রাষ্ট্রীয় যে কোনো, তুমি যদি বাংলাদেশের যে কোনো আরো ভাইটাল পলিসি করতে চাও, ইট হ্যাজ টু গো টু দ্য ক্যাবিনেট ফর অ্যান্ড ফাইনালি ইনটু দ্য জাতীয় সংসদ অধিবেশনে এটা উপস্থাপিত হবে, কাগজ দেওয়া হবে, খুঁটিনাটি পড়ার সুযোগ দেওয়া হবে, ডিসকাস করা হবে, প্রশ্ন করা হবে, প্রজ এন্ড কন দেখা হবে, সাইন্টিফিক দেখা হবে, প্র্যাকটিক্যালিটি দেখা হবে, দেন ইট বিকামস অ্যাপ্রুভ। সো তাহলে আমরা ক্যাটলের দুধের ব্যাপারে এই যে 3 রকম প্রোডাকশন সিস্টেমের জন্য এই কলাম ওয়াইজ আমরা সমস্ত জিনিসগুলো এন্টেল করে দিয়েছি। তোমরা সময় মতো এটা মনোযোগ দিয়ে দেখবে। দেন আসো ক্যাটল মিটের জন্য কি অবস্থা, মিট অ্যানিমেলের জন্য, ক্যাটলের মিট পাওয়ার জন্য। এবং মিট পাওয়ার জন্য আমরা শুধু বাংলাদেশের কনটেক্সটে মিডিয়াম ইনপুট সিস্টেমে এটা প্রচলিত, লো লেভেলে নেওয়া যাবে না। এবং হাই ইনপুট সিস্টেমে বাংলাদেশে ওইরকম গড়ে ওঠে নাই এখনো, মানে একদম ইন্টেন্সিভ গড়ে ওঠে নাই। মূলত মিডিয়াম ইনপুট সিস্টেমে করার জন্য গভর্নমেন্ট 100% ব্রাহ্মণ সিমেন্ট এনেছিল 2000, এটা শুরু হয়েছিল 2010-এ, 8 থেকে শুরু হয়েছিল, 8, 9, 10 গভর্নমেন্টের বিফ ক্যাটল ডেভেলপমেন্ট প্রজেক্ট হয়েছিল। এবং 2টা ফেজে তোমার এরকম 8 বছর পার হয়েছিল। এবং সেখানে ব্রাজিলিয়ান সিমেন্ট, ব্রাজিল মানে সরি আমেরিকা থেকে এনেছিল
ব্রাহ্মণের 100 ভাগ পিওর ফ্রোজেন সিমেন্ট। এবং দেখো সেই কোন গরু উপযুক্ত বলেছি আমরা, যে 50% ব্রাহ্মা এন্ড 50% দেশি। এই রকমের মেলগুলো হইলো তোমার মাংসের জন্য মিডিয়াম ইনপুট সিস্টেমের জন্য গভর্নমেন্ট রিকমেন্ড করেছি আমরা। মোরওভার আপগ্রেডেড মেলস অফ হলস্টিন ফ্রিশিয়ান এন্ড শাহিওয়াল, এই যে এখানে যে হলস্টিন ফ্রিশিয়ান এবং শাহিওয়ালের যে ক্রসব্রেড গুলো তৈরি হয়, তার যে মেল অ্যানিমেল গুলো আসবে, that animals can also be used as as an input of মানে বিফ ফার্মিং এর প্রিকারসার হিসাবে, মানে র ম্যাটেরিয়াল হিসাবে এই শাহিওয়াল এবং হলস্টিন ফ্রিশিয়ানের গ্রেডেড মেলকেও ব্যবহার করার কথা বলা হয়েছে। এবং এখানে ব্রিডিং স্ট্র্যাটেজি আপগ্রেডিং, এবং দেশি গাভীকে যখন তুমি 100% ব্রাজিলিয়ান ব্রাহ্মা দিয়ে ক্রস করাবা, তখনই তোমার তৈরি হবে এই যে এই জিনিসটা, এই অর্ধেক অর্ধেক। একইভাবে যখন ইতিমধ্যে ব্রাহ্মা এবং লোকালের 50% হিফার হয়ে যাবে বাংলাদেশের যে কোনো কৃষকের বাড়িতে, then it has to be bred with again সিমিলার কম্পোজিশনের মেল দিয়ে, যার জন্য সিমেন্ট লাগবে দুই রকম, 100% ব্রাহ্মা এন্ড 50 ব্রাহ্মা এন্ড 50 দেশি। তাহলে দেখো এআই কর্মীদের হাতে এই রকমের সিমেন্ট গুলো থাকবে, এবং এই সিমেন্ট গুলো তৈরি করবে আবার, করার দায়িত্ব হলো ব্রিডিং সার্ভিস প্রোভাইডাররা, অর্থাৎ যারা বাংলাদেশে ব্রিডিং এর ব্যবসা করে বা ব্রিডিং এর সেবা দান করে। সো দিজ আর দ্য রিকোয়ার্ড মেল অর সিমেন্ট, জেনোটাইপ অফ দ্য মেল অথবা সিমেন্ট। তাহলে আমরা দেখেছি ব্রাহ্মার জন্য, মাংসের জন্য আমাদের বাংলাদেশে মাত্র 2 রকম সিমেন্ট। তবে এখানে তোমাকে বলি, এই রিসার্চের ট্রায়ালের অংশ হিসাবে, যেটা আমরা আমার 2জন পিএইচডি ছেলেমেয়েরা পিএইচডি করেছে, সেখানে আমাদের কনক্লুশন হলো যে ব্রাহ্মা এই 50-50 অ্যাকচুয়ালি মানে আমাদের যে শাহিওয়াল 50-50 হয়, এবং আমাদের দেশি রেড চিটাগাং পাবনা গরুগুলো আছে, তার চেয়ে খুব সিগনিফিকেন্টলি ভালো করে না। কারণ ইভেন এই মিডিয়াম ইনপুটের খামারিরা তোমার এই গরুগুলোর জন্য রিকুইজিট ফিডিং দিতে পারে না, যে রিচ ফুড ওদের দরকার হয় এবং গ্রোথ যেটা অ্যাটেন্ড করে, যার ফলে কিন্তু ব্রাহ্মা এখন এই মুহূর্তে বাংলাদেশে গভর্নমেন্ট পলিসি থেকে এটা ব্যান করা আছে, টু ইউজ 100% ব্রাহ্মা সিমেন্ট। এটাও গভর্নমেন্টের পলিসিগতভাবে ইট ইজ নাও অ্যাবান্ডন, মানে এটাকে স্টপ করা হয়েছে, এটা তোমরা জেনে রেখো। এখন আসি আমরা স্যার, স্টপ করার কারণটা কি? স্টপ করার কারণ হলো এই যে তোমার ফিল্ডে যে তোমার এই গরুগুলো তৈরি হচ্ছে, এই যে এটা ডিউসি যে আমি করেছি, হাইলাইট করেছি, দেখতেছ তো? এই যে 50% ব্রাহ্মা 50% দেশি গরু, আইসি মানে ইন্ডিজেনাস ক্যাটল, এই যে 50 ব্রাহ্মা এবং 50 ইন্ডিজেনাস ক্যাটলের যে কম্পোজিশনের মেইল গুলো, সেগুলো আমাদের রিসার্চে প্রমাণ করেছে। এবং এই প্রজেক্ট 10 বছর সারা বাংলাদেশের বিভিন্ন উপজেলাতে খামারি বাড়িতে তৈরি করে এদের যে রেকর্ড রাখা হয়েছে, অ্যানালাইসিস করা হয়েছে সাইন্টিফিক্যালি, এটাকে যে ডিগ ডাউন করা হয়েছে, ডিগ ডাউনের কনক্লুশন হলো দিস 50 ব্রাহ্মা 50 আইসি ইজ নট সিগনিফিকেন্টলি বেটার দেন। এগুলো পেপার যারা পড়তে চাও সেই পেপার আমার কাছ থেকে রেফার করে নিতে পারো। সেই পেপারগুলো পড়লে বুঝবো যে এই কম্পোজিশনের গরুটাও সিগনিফিকেন্টলি ভালো গ্রোথ দেয় না। যদি বেটার ফিডিং ম্যানেজমেন্ট, এই মিডিয়াম ইনপুট সিস্টেমে খামারিরা মানে গুড এই ব্রাহ্মা 50 এবং দেশি 50 এই গরুর যেই ফিডিং রিকোয়ারমেন্ট, সেই জিনিসটা মিডিয়াম ইনপুট খামারিরা সত্যিকার অর্থে সুন্দরভাবে দিতে পারে না, যার জন্য তারা এক্সপেক্টেড গ্রোথ পায় না এই 50-50 থেকে, যার জন্য ব্রাহ্মাকে রিকমেন্ড করা গেল না। চলেছিল, পরবর্তীতে এটার ইল ইফেক্ট, মোরওভার ইট ইজ পোজিং এ বিগ থ্রেট টু দা ডেইরি পকেটস। ডেইরি অ্যানিমেলের সাথে ব্রাহ্মাকে কৃষকরা মেটিং করানো শুরু করেছে, যেটা করলে ডেফিনেটলি, অর্থাৎ এই গরুটাকে যদি আবার হলস্টেইন ফ্রিশিয়ান দিয়ে ব্রিড করা হয়, তাহলে দ্য প্রোজেনি বিকামস নাইদার ডেইরি নর বিফ। তো এই জাতীয় ফিল্ডে অ্যানোমালিস হচ্ছে দেখে তোমার এই ব্রাহ্মা গরু পালাকে ডিসকারেজ করা হচ্ছে, এবং পিওর সিমেন্ট ফিল্ডে আর যাচ্ছে না। ওকে, দেন আসো বাফেলোর জন্য 2 প্রোডাকশন সিস্টেমে আছে, দেখো হাই এবং অথবা মিডিয়াম এবং লো।
সর্বক্ষেত্রেই তোমরা দেখবা যে জিনিসটা রিকমেন্ড করা হয়েছে সেটা হলো যে 50% মুররা এবং 50% ইন্ডিজিনাস বাফেলো এবং 50% নীলিরাবি এবং 50% ইন্ডিজিনাস বাফেলো, অর্থাৎ F1 of Murra and Nilijabi is considered appropriate for high অথবা মিডিয়াম ইনপুট সিস্টেম। এবং এগুলোর জন্য কি লাগবে? 100% মুরা লাগবে, 100% নীলিরাবি লাগবে, 50 মুরা নীলিরাবি এবং 50 নীলিরাবি এবং মুরা লাগবে, অর্থাৎ এরকম সিমেন্ট লাগবে। তাহলে বাফেলো ক্ষেত্রে আমরা দেখতেছি অন দ্য আদার হ্যান্ড লো ইনপুট সিস্টেমে দেখো বাফেলোর ক্ষেত্রে এই যে একদম লাস্টের বর্ডার লাইনটা দেখো তোমরা, এইখানে দেখো একদম লাস্ট বটম লাইনে লো ইনপুট সিস্টেমের জন্য ইন্ডিজিনাস বাফেলোটাই সুইটেবল। যেরকম ক্যাটলের ক্ষেত্রে লো ইনপুট সিস্টেমে ইন্ডিজিনাস ক্যাটলি সুইটেবল। তবে এখানে মনে রাখতে হবে যে এখানে কিন্তু পাবনা, মুন্সিগঞ্জ এগুলো বলা হয়েছে, কিন্তু দেশির ক্ষেত্রে বলা হয়েছে ইমপ্রুভড ইন্ডিজিনাস ক্যাটল, আদার ইমপ্রুভড। দেশির মধ্যে কিন্তু আদাসের দুধের গরু আছে, 1 লিটারের গরু আছে, 1.5 লিটারের আছে, 1.5 লিটার আছে, 2.5 লিটারের আছে, 2 লিটার আছে, 2.5 আছে, 3 আছে। তোমরা কি শুনতে পাচ্ছ? এই ছেলেমেয়েরা, জি স্যার শুনতে পাচ্ছি। একটু মাঝে মাঝে শব্দ করো, তা নাহলে তো ভাববো যে তোমরা ঘুমাচ্ছ অথবা চলে গেছো। ঠিক আছে? কাজে দেখো, দুই কনটেক্সটে আমরা লো ইনপুট সিস্টেমে কিন্তু ইন্ডিজেনাসকে রেখেছি। কেন রেখেছি? এটা যুক্তি হলো লো ইনপুট সিস্টেমে ফিডিং এবং ম্যানেজমেন্ট হায়ার কখনো নতুন একটা ভিডিও বাড়িতে ভাঙকাটা ভিডিও না দেবেন না না আমি টাকা করতেছি ক্রাশ ল্যান্ডনিও একটা নাইফ ছিল না। কে কথা বলে? হে, কথা বলো না, তোমরা কথা বলো না। আমি স্ক্রিন শেয়ারিং স্টপ করে দিয়েছি, কাজে কথা বলো না। আমরা লো ইনপুট সিস্টেমে আমাদের ইন্ডিজেনাস ভালো, ইন্ডিজেনাসই সবচেয়ে ভালো। তোমরা হয়তো জেনে থাকবে দেশি গরুর গড় উৎপাদন কত। দেশি গরুর গড় বলতে পারো 1.4, পাবনা ক্যাটলের গড় উৎপাদন 4+, মুন্সিগঞ্জের গরুর গড় উৎপাদন অ্যারাউন্ড 4, সরি আরসিসির মুন্সিগঞ্জের হলো এটা 5+। কাজে আমাদের দেশিগুলোরও মধ্যে ওয়ান্ডারফুল জিনিস আছে। সেখান থেকে যদি আমরা হাই মেরিটের বোল তৈরি করতে পারি, সেই সিমেন্ট যদি কৃষকের বাড়িতে দিতে পারি, দেন ইট ইজ দ্য বেস্ট অপশন ফর লো ইনপুট। সিমিলারলি বাফেলোর ক্ষেত্রেও এক্স্যাক্টলি দেখো সিলেক্টিভ ব্রিডিং এবং ইন্ডিজিনাস বাফেলো, এটা মিন করে ইন্ডিজিনাস বাফেলো। আর অবলিক এস মানে কি? রিভার অথবা সোয়াইন, যেটাই হোক না কেন, ঠিক আছে? রিভারেন টাইপ অথবা সোয়াম টাইপ। দেন আসো গোট। গোটের ক্ষেত্রে দেখো মাংসের উদ্দেশ্যে গোট পালা হয় এই দেশে মূলত, এবং অন্য যে বাচ্চা হয়, অন্য ইনকাম সেটা অটোমেটিক্যালি আসে। শিপেও মাংসের জন্য, চিকেনের জন্য, এগ এবং মিটের জন্য তোমরা জানো। আমরা গোটেরটাই যদি বলি, মিডিয়াম এবং লো ইনপুট সিস্টেমে মূলত গোট পালে, ইন্টেন্সিভ ব্ল্যাক বেঙ্গল পালে না। একমাত্র ব্রিড আমাদের এইটা, অন্য কোনো বিদেশি ব্রিড রিকমেন্ডেড না পলিসি ওয়াইজ। কাজে এই পলিসি দেখলে তোমরা বুঝবা যে কোনটা এই দেশে রিকমেন্ডেড এবং কোনটা অ্যালাউড। তার মানে এর ব্যত্যয় কি হচ্ছে তোমরা সাথে সাথে তখন ধরতে পারবা যে এই দেশে প্রচন্ড মানে জেনেটিক এরোশন হচ্ছে। তোতা ছাগল, কত রকম ছাগল বাংলাদেশটা মানে ধ্বংস হয়ে যাওয়ার পথে। সো সিমিলারলি পিওর ব্রিডিং শুধু ব্ল্যাক বেঙ্গলের সাথে ব্ল্যাক বেঙ্গল, ইমপ্রুভ ব্ল্যাক বেঙ্গল পাঠা লাগবে অথবা সিমেন্ট লাগবে। তবে সিমেন্টের ক্ষেত্রে এআইটা গোটে কনসেপশন রেট খুবই কম, যার জন্য ন্যাচারাল মেটিং ইজ দ্য অনলি থিং। একইভাবে ভেড়ার ক্ষেত্রে দেখো মিডিয়াম ইনপুট এবং লো ইনপুট সিস্টেমের জন্য 150% লো হি এবং 50% ইন্ডিজিনাস শিপ, 50% রমনিমার্স এবং 50% ইন্ডিজিনাস শিপ। এই F1 অথবা 50-50 অফ টু এক্সোটিক ব্রিডস, লোহি এবং রমনিমার্স, এই দুইটা ব্রিডকে রিকমেন্ড করা হয়েছে। এবং এই দুইটারই পিওর ব্রিড বাঘ দরকার যদি তোমার আমরা তৈরি করতে চাই। কিন্তু মূলত বাংলাদেশে এই ইন্ডিজিনাস দিয়ে চলছে। হাইলিং আনা হচ্ছে, অনেক ভেড়ার জাত আসে, যেটা আমি আরেক ক্লাসে দরকার আলোচনা করব, যে এই ব্রিডিং পলিসির ব্যতিক্রম কারা করতেছে বাংলাদেশে, কেন করতেছে, হাউ দে কুড বি
মানে কট অফ, তাদেরকে কিভাবে ধরা যেতে পারে এটা তোমাদের জানা দরকার, বিং স্টুডেন্ট অফ দিস 9। কাজে আমি দরকার হলে এটা পরে ক্লাসে আবার আলোচনা করব, যে এই ব্রিডিং পলিসি নিয়ে আমরা আরো মানে থ্রেডবের আলোচনা করব। চিকেনের ক্ষেত্রে কমার্শিয়াল লাইন সেগুলো নিয়ে আমরা কথা বলি না, সেগুলো আসতেছে কমার্শিয়ালি হচ্ছে। আর যখনই লো এবং মিডিয়াম ইনপুটের জন্য বলবা, সেখানে ডেফিনেটলি পিওর দেশি সিলেক্টিভ ব্রিডিং এবং দেশি ব্যবহার করতে বলা হয়েছে। এবং তোমরা জেনে থাকবে বিএলআরআই ইতিমধ্যে 3 ধরনের লোকাল চিকেন আমরা ডেভেলপ করেছি, আমি ওগুলোর সাথে অ্যাক্টিভলি জড়িত। আমার পিএইচডি ছাত্রছাত্রী শুরু করেছিল এখন থেকে 10-12 বছর আগে। সেখানে দেশি মুরগি তোমার বিশেষ করে হিলি, নেকেড নেক এবং র্যান্ডম নন ডেসক্রিপ্ট দেশি 3 রকম চিকেন, এবং সেখানে এক প্রোডাকশন সবচেয়ে বেশি পাচ্ছি আমরা নেকেড নেকের থেকে। যদিও আমরা জানি নেকেড নেক শুড বি গুড ফর মিট, গুড ফর মাংস, বাট উই সি দ্য এগ প্রোডাকশন ইজ অলসো গুড। এবং ইতিমধ্যে 170-80টা ডিম অ্যানুয়ালি এই পর্যন্ত ডেভেলপমেন্টে আমরা পৌঁছেছি ইন্ডিজিনাস চিকেনের ব্রিডিং এর মাধ্যমে। আরেক ক্লাসে দরকার হলে আমরা সারা বাংলাদেশে কি কি ব্রিডিং প্রোগ্রাম কোন স্পিসিসে চলতেছে সেই জিনিসগুলো আলোচনা করব। তাহলে আজকে আমরা, আমার মনে হয় উই আর কামিং টু দ্য মার্জিন অফ দ্য টাইম। বিফোর দ্যাট আমি শাওনকে বলে রাখি, শাওন তুমি ইউল সেন্ড মি দ্য অ্যাটেন্ডেন্স প্লেস। আর আমি তোমাদের এই যে শীটগুলো, যে শীটগুলো 3টা পলিসি প্রোগ্রাম, ওইটার যে টেক্সট শীটটা, তারপরে এই যে রিকমেন্ডেড ব্রিডিং পলিসি যেটা, এইটা প্লাস হলো ফাইনালি এই জিনিসটাও তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। এবং এটা পারি কিনা, এবং সেই ব্রিডিং পলিসি বাস্তবায়ন করার জন্য আমাদের ডাইরেক্টিভস আছে, সেই ডাইরেক্টিভস ফলো করে এআই ডাইরেক্টিভস আছে, সেই এআই ডাইরেক্টিভস ফলো করে কিভাবে ব্রিডিং পলিসি ফিল্ডে বাস্তবায়ন করা হচ্ছে সেটা আমি তোমাদেরকে এআই ডাইরেক্টিভস আমি দরকার হলে তোমাদের গত আগামী ক্লাসে করতে, ওয়েল ইট ইজ কামিং, ইয়েস এআই ডাইরেক্টিভস আসতেছে না, এটা লিঙ্ক ফাইলটা নেই। আগামী ক্লাসে আমি এআই ডাইরেক্টিভসটা অথবা এই 3টা জিনিসই তোমাদেরকে আমি ফরওয়ার্ড করে দিচ্ছি, আজকে যেগুলো আলোচনা করলাম আমি ইমেল করে দিচ্ছি এখনই। এখন তোমরা বলো তোমাদের যেটুকু আলোচনা করলাম সেটার ভিত্তিতে হোয়াট ইজ ইউর, তোমাদের কোনো কোয়েরি আছে কিনা? আমি এগুলো এখনই পাঠিয়ে দিব, শাওনের ইমেলে আমি পাঠিয়ে দিচ্ছি। এই জিনিসটা আমি দিতে চাচ্ছিলাম, তোমরা স্ক্রিন, এটা স্ক্রিনে শেয়ার করতে পারিনি, দেখতে পাচ্ছ তোমরা স্ক্রিন শেয়ারিংটা দেখতে পাচ্ছ এখন ছেলেমেয়েরা? এটা পারলে তোমরা একটু স্ন্যাপ নাও, এটা স্ন্যাপ নাও, কারণ স্ন্যাপ নিতে পারবা মনে হয় পারবা না। এনিওয়ে আমি পাঠিয়ে দিব। এইটা হলো জাতীয় প্রজনন নীতিমালার অনুসরণে গবাদি পশুর কৃত্রিম প্রজনন নির্দেশিকা। অর্থাৎ এআই কর্মীরা শুধু এইটা দেখে সমানে কাজ করে যাবে, এর কোনো রকম ব্যতিক্রম বাইরে যেতে পারবে না। এটা আমরা 2019-এ সরকারিভাবে এটা আমাদের জাতীয় কমিটি আছে, সেটার মাধ্যমে এটা অ্যাপ্রুভ করেছি। এবং এটাকে বলা হয় কৃত্রিম প্রজনন নির্দেশিকা বলা হয় এটাকে, 2019-এ করা হয়েছে দেখে এটাকে আমরা এটা বলি। এবং আমি তোমাদের এই ডকুমেন্টগুলো সবগুলো পাঠিয়ে দিচ্ছি ইমেইলে। শাওন তুমি সবার সাথে শেয়ার করে দিও। 133 জন কমে যাচ্ছে, তবে এই জিনিসগুলো খুবই গুরুত্বপূর্ণ বোথ ফর এক্সাম as well as for your আন্ডারস্ট্যান্ডিং এবং তোমাদের প্রফেশনাল লাইফে লাগবে। আমি সবাইকে 1 মিনিটের জন্য তোমাদেরকে শো আপ করার জন্য বলতেছি যে তোমরা তোমাদের ভিজিবিলিটি দেখাও, যে তোমরা আসছো বাংলাদেশে নাকি ইন্ডিয়া বসে ক্লাস করতেছো অথবা চায়না বসে। সবাই ভিডিওটা শেয়ার করো, দেখি তোমরা কেমন আছো। সাবরিনা, তারপরে আশিক, আমাদের শাহাদাত হোসেন একদম শুয়ে ক্লাস করতেছে। শুয়ে ক্লাস করলে যে ঘুম আসবে বেটা, এটা জানো? হ্যাঁ,